নমস্কার। পদার্থের যে একটা রহস্যময় জগৎ আছে সেটাকে খুব সহজভাবে জানার জন্য আজ আমরা চলে এসেছি WBBSC ক্লাস 8-এর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে। আজ আমরা একসাথে পদার্থের ভেতরের আর বাইরের দুটো রূপই চিনে নেব। তাহলে চলুন শুরু করা যাক। এই প্রশ্নটা কিন্তু বেশ মজার, তাই না? মানে আমাদের চারপাশে তো কত কিছুই রয়েছে, কিন্তু বিজ্ঞানীরা ঠিক কিভাবে বোঝেন যে কোনটা লোহা আর কোনটা অ্যালুমিনিয়াম? আসল রহস্যটা কি? চলুন এর সমাধানটা আমরা এই আলোচনাতেই খুঁজে বের করি। আচ্ছা, তাহলে এই যে পদার্থ পদার্থ বলছি, এটা আসলে কি? ব্যাপারটা কিন্তু খুবই সহজ। ভাবুন তো, এমন যে কোনো জিনিস যার ভর বা ওজন আছে আর যা কিছুটা জায়গা নেয়, যেমন ধরুন আমাদের বই খাতা বা এক গ্লাস জল। আরে এমনকি যে বাতাস দিয়ে আমরা শ্বাস নিই, সেটাও কিন্তু পদার্থ। কঠিন, তরল, গ্যাস সবই এর মধ্যে পড়ে। তো এবার আমরা একেবারে গোয়েন্দার ভূমিকায় নেমে পড়ব। কোনো একটা পদার্থকে চিনতে গেলে তার প্রথম সূত্রটা, মানে ফার্স্ট ক্লু, লুকিয়ে থাকে কিন্তু তার বাইরের রূপে। আর একেই আমরা বলি ভৌত ধর্ম। মানে আমরা চোখ, নাক আর কিছু সাধারণ মাপজকের যন্ত্র ব্যবহার করে রহস্যের প্রথম সূত্রটা খুঁজে বের করব। ব্যাপারটা আরও সহজ করে বললে ভৌত ধর্ম মানে হলো পদার্থের বাইরের পরিচয়টা, মানে তার আইডি কার্ডের মতো। যেমন ধরুন জলের অবস্থা তরল বা বরফের অবস্থা কঠিন, এগুলো জানতে আমাদের কিন্তু জল বা বরফকে পাল্টে ফেলার কোনো দরকারই হয় না, তাই না? ওদের আসল গঠনটা একই থেকে যায়। আর জানেন একটা মজার ব্যাপার কি? আমরা কিন্তু প্রায় প্রতিদিন নিজেদের অজান্তেই এই ভৌত ধর্মগুলো ব্যবহার করি। এই যেমন ফলের রং দেখে চট করে বুঝে যাই ওটা পাকা কিনা, বা কোনো বিশেষ গন্ধ শুঁকে খাবার চিনে ফেলি। এখানে দেখুন, বর্ণ, গন্ধ, দ্রাব্যতা, এই প্রত্যেকটা ধর্মই কিন্তু আমাদের খুব পরিচিত। এই টেবিলটা একবার দেখুন তো, কি দারুণ ব্যাপার। শুধুমাত্র রং দেখে আমরা চারটে আলাদা পদার্থকে চিনে ফেলতে পারছি। সোনার ওই চেনা হলদে আভা, সালফারের হালকা হলুদ রং, আয়োডিনের বেগুনি ভাব আর তামার ওই লালচে বাদামি রং। ভাবা যায়, প্রত্যেকটা যেন একটা নিজস্ব সিগনেচার রয়েছে। আচ্ছা, যদি বলি গন্ধটা পচা ডিমের মতো, এই কথাটা শুনলেই যে কোনো রসায়নবিদের মাথায় কিন্তু একটাই গ্যাসের নাম আসবে। সেটা কি? হাইড্রোজেন সালফাইড। ভাবুন একবার, গন্ধ কত শক্তিশালী একটা ক্লু হতে পারে, যা চোখেও দেখা যায় না তাকেও চিনিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, গন্ধ যে সবসময় আমাদের সাহায্য করে তা কিন্তু নয়। একদিকে যেমন অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ বা ক্লোরিনের তীব্র গন্ধ আমাদের বিপদ থেকে সাবধান করে দেয়, ঠিক তার উল্টো দিকে রয়েছে কার্বন মনোক্সাইডের মতো সাইলেন্ট কিলার, মানে নীরব ঘাতক। এদের কোনো গন্ধই নেই, আর ঠিক সেই কারণেই এরা এত বেশি ভয়ঙ্কর। এবার চলুন আরেকটা জাদুর মতো পরীক্ষা দেখা যাক। ধরুন দুটো দেখতে একদম একই রকম ধাতুর টুকরো আছে, একটা লোহা আর অন্যটা অ্যালুমিনিয়াম। খালি চোখে দেখে বোঝার উপায় নেই কোনটা কি, কিন্তু যেই একটা চুম্বক কাছে আনা হলো, ব্যাস, অম্লি লোহাটা আটকে গেল আর তার আসল পরিচয়টাও প্রকাশ হয়ে গেল। এতক্ষণ তো আমরা পদার্থের শুধু বাইরের রূপটা দেখলাম, তাই না? কিন্তু আসল রহস্যটা তো লুকিয়ে আছে এর ভেতরে। আচ্ছা, কি হয় যখন একটা পদার্থ শুধু বদলায় না, বরং একেবারে নতুন কিছুতে পরিণত হয়ে যায়? চলুন এবার সেই ভেতরের গল্পটা শোনা যাক, যাকে আমরা বলছি পদার্থের রাসায়নিক ধর্ম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আসলে রাসায়নিক ধর্ম হলো কোনো পদার্থের একটা সুপার পাওয়ার, বা বলা যেতে পারে তার ভেতরের আসল ক্ষমতা। এই ধর্মটাই ঠিক করে দেয় যে পদার্থটা অন্য কোনো কিছুর সাথে মিশে বা ধরুন আগুনের আঁচে পড়ে সম্পূর্ণ নতুন একটা রূপে জন্ম নিতে পারবে কি না। আর মনে রাখতে হবে, এই পরিবর্তনটা কিন্তু একটা ওয়ান ওয়ে রাস্তার মতো, বেশিরভাগ সময়ই একমুখী। মানে একবার লোহায় মরচে ধরে গেলে বা কাঠ পুড়ে ছাই হয়ে গেলে তাকে আর আগের অবস্থায় সহজেই ফিরিয়ে আনা যায় না। কারণটা খুব সোজা, ছাই আর কাঠ দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তো এবার আমরা রসায়নের একেবারে হার্টে, মানে কেন্দ্রে প্রবেশ করব। আমরা দেখব বিজ্ঞানীরা কিভাবে কিছু সাংকেতিক ভাষায় একটা গোটা রাসায়নিক পরিবর্তনের গল্প লিখে ফেলেন। এই বিক্রিয়াগুলো বোঝা কিন্তু খুবই জরুরি, বিশেষ করে পরীক্ষার জন্য। তাই চলুন ভালো করে দেখে নেওয়া যাক। জানেন, আমাদের রান্নাঘরেই কিন্তু একটা দারুণ রাসায়নিক বিক্রিয়া লুকিয়ে আছে। 1 চামচ সাদা চিনি, তাকে গরম করলে কি হয় খেয়াল করেছেন? প্রথমে ওটা গলে গিয়ে বাদামি ক্যারামেলের মতো হয়, আর তারপর শেষে পড়ে থাকে শুধু কালো কার্বন। বেচারা চিনিটা আর চিনিই রইল না, একেবারে ভোল পাল্টে গেল। আর এই যে স্ক্রিনের সমীকরণটা দেখছেন, এটাই হলো ওই পুরো ঘটনার একটা শর্ট স্টোরি। দেখুন, চিনির একটা বড় অণু তাপে ভেঙে গিয়ে কিভাবে 12টা কার্বন আর 11টা জলের অণু তৈরি করল। মজার ব্যাপার হলো উপাদানগুলো কিন্তু একই থাকল, শুধু তাদের সাজানোর ধরনটা ওটা বদলে গেল। এবার একটা সত্যিকারের নাটকীয়, মানে ড্রামাটিক বিক্রিয়া দেখার জন্য প্রস্তুত তো?
সোডিয়াম হলো এমন একটা ধাতু যা ভীষণ বিক্রিয়াশীল। একবার ভাবুন তো, এক টুকরো সোডিয়ামকে যদি জলে ফেলা হয় তাহলে কি হতে পারে? আর এই হলো তার ফল। দেখুন কি সাংঘাতিকভাবে সোডিয়াম জলের সাথে বিক্রিয়াটা করছে। এতে তৈরি হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড আর হাইড্রোজেন গ্যাস। আর এই বিক্রিয়ায় এতটাই তাপ তৈরি হয় যে ওই হাইড্রোজেন গ্যাসে দোপ করে আগুন পর্যন্ত জ্বলে ওঠে। কি সাংঘাতিক, তাই না? এখানে আরও দুটো খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়ার উদাহরণ দেওয়া হলো, যেগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে। প্রথমটা দেখুন, জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। আর দ্বিতীয়টায় উত্তপ্ত লোহা কিভাবে জলের বাষ্প বা স্টিমের সাথে বিক্রিয়া করে মরচে মানে আয়রন অক্সাইড তৈরি করছে। তাহলে আমরা পদার্থের বাইরের রূপ অর্থাৎ ভৌত ধর্ম আর তার ভেতরের ক্ষমতা মানে রাসায়নিক ধর্ম দুটোই দেখে নিলাম। এবার চলুন সবথেকে জরুরি কাজটা করা যাক। এই দুটোকে পাশাপাশি রেখে এদের মূল পার্থক্যগুলো এক নজরে চট করে বুঝে নিই। আজকের পুরো আলোচনার সারমর্মটা কিন্তু লুকিয়ে আছে এই টেবিলটার মধ্যে। সবচেয়ে বড় পার্থক্যটা খেয়াল করুন। ভৌত পরিবর্তনে যেমন বরফ গলে জল হওয়া, কোনো নতুন জিনিস তৈরি হয় না। কিন্তু রাসায়নিক পরিবর্তনে যেমন কাঠ পোড়ানো, একেবারে নতুন পদার্থ তৈরি হয়। ব্যাস, এটাই হলো আসল কথা, এটাই মনে রাখতে হবে। আচ্ছা, শেষ করার আগে সবার জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ। একটা মোমবাতি যখন জ্বলে তখন কিন্তু একই সাথে দুটো পরিবর্তন ঘটে। এক, মোমটা গলে তরল হয়, আর দুই, সলতেটা পুড়ে যায়। তো এতক্ষণ আমরা যা কিছু শিখলাম সেটা কাজে লাগিয়ে একটু ভাবুন তো, এর মধ্যে কোনটা ভৌত আর কোনটা রাসায়নিক পরিবর্তন। উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করলে কিন্তু বেশ মজা লাগবে।